হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, বেসিক্যালি আজকে ক্লাসে আমরা মাধ্যমিক এবিডি টেস্ট পেপার 2023-24 এর লাইফ সায়েন্স যে সিরিজ করছিলাম তার মধ্যেই আজকে আমরা পেজ নম্বর 391 থেকে স্টার্ট করব। ওকে, তো নাও স্টুডেন্ট, বেসিক্যালি চলো লেট না করে হচ্ছে তাড়াতাড়ি শুরু করা যাক। তো নাও স্টুডেন্ট, বেসিক্যালি ফার্স্টে আমরা শুরু করবো কোথা থেকে? বিভাগ ক থেকে। তো বিভাগ ক তে কি আছে দেখো, বলেছে ফার্স্ট কোশ্চেন আমাদের এমসিকিউ। তো এমসিকিউ তে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে কি, বলেছে থিগমোট্রপিক চলনে উদ্দীপক হলো। তো থিগমোট্রপিক বেসিক্যালি কি, এটা এক ধরনের সিগমোট্রপিক আমরা বলতে পারি, যেখানে বেসিক্যালি স্পর্শ হচ্ছে আমাদের উদ্দীপক হিসেবে কাজ করে। তো এখানে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে চলে আসে দেখো, বলেছে আদার গ্রন্থিকাণ্ডে কোন প্রকারের চলন দেখা যায়। তো আদার গ্রন্থিকাণ্ডে বেসিক্যালি হচ্ছে ডায়াজিওট্রপিক চলন দেখা যায়। তো এটা হচ্ছে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসি আমরা, বলেছে কোন বন্ধনীটি নিউক্লিওটাইড গঠনে ব্যবহৃত হয়। তো বেসিক্যালি কোন বন্ধন থাকে, দুটি হচ্ছে নিউক্লিওটাইডের মাঝে। তো এটা থাকে আমাদের হচ্ছে ফসফোডাইএস্টার। ঠিক আছে, তো এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফসফোডাইএস্টার বেসিক্যালি কি নিউক্লিওটাইড গঠনে হচ্ছে সাহায্য করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে দেখো, বলেছে কোনটি প্রাকৃতিক সাইটোকাইনিন। প্রাকৃতিক সাইটোকাইনিন মানে যেটা হচ্ছে ন্যাচারালি পাওয়া যায়, সেটা হচ্ছে কোনটা? তো এখানে দেখো আইএ আছে, আইএ বেসিক্যালি হচ্ছে অক্সিন। ঠিক আছে, তারপরে আসছে আমাদের অ্যাজাকাইটিন, অ্যাজাকাইটিন আছে, তারপর হচ্ছে ডাইফিনাইল ইউরিয়া আছে, আর জিয়াটিন আছে। তো বেসিক্যালি এদের মধ্যে আমাদের জিয়াটিন হচ্ছে বেসিক্যালি সাইটোকাইনিন হচ্ছে প্রাকৃতিক, বাকিগুলো কি, এগুলো সবই হচ্ছে তোমাদের ন্যাচারাল। ঠিক আছে, সরি ন্যাচারাল না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল। ঠিক আছে, তো এখানে জিয়াটিন হচ্ছে কি প্রাকৃতিক। তারপরে কি বলেছে দেখো, বলেছে আরএনএ অণুর অ্যাডেনিনের পরিপূরক বেস, মানে অ্যাডেনিনের সাথে হচ্ছে যেটা বসে, অ্যাডেনিনের সাথে নর্মালি কি, যদি ডিএনএ থাকতো থায়ামিন থাকে, কিন্তু আরএনএ তে আমরা জানি থায়ামিনের পরিবর্তে ইউরাসিল। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন হয়ে যাবে কি ইউরাসিল, অপশন ডি। ঠিক আছে, তারপরে চলে আসি নেক্সট কোয়েশ্চেন, রয়েছে ক্রসিং ওভারের গঠনগত একক কি। তো ক্রসিং ওভারের গঠনগত একক কিন্তু আমাদের ক্রোম্যাটিড। ওকে, তো ক্রসিং ওভারের গঠনগত একক কি, ক্রোম্যাটিড। তারপরে বলেছে এক সংকর জননের টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত হলো। তো একশো, তো এখানে এক সংকর জননের টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত বলেছে। তাহলে ফিনোটাইপিক অনুপাত মানে কি, যেটা বাইরে থেকে দেখা যায়। তো এক সংকর জননের ক্ষেত্রে আমরা কি দেখি, যখন টেস্ট ক্রস হয়, দেখো এখানে টেস্ট ক্রস বলেছে, এটাও খেয়াল রেখো। টেস্ট ক্রস মানে কি, টেস্ট ক্রস মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে অপত্য। ঠিক আছে, নর্মালি যদি হচ্ছে, তো এখানে যে অপত্য পাওয়া যায়, সেই অপত্যর সাথে যদি হচ্ছে বিশুদ্ধ যে হচ্ছে তোমার প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্য যদি হচ্ছে ক্রস ঘটনা হয়, তাহলে যেটা পাওয়া যায়। এবং সেক্ষেত্রে যে ফিনোটাইপ গুলো দেখা যায়, সেগুলো হচ্ছে 1:1 অনুপাত। তো সেক্ষেত্রে আমাদের 50% শঙ্কর লম্বা এবং 50% আমাদের বিশুদ্ধ বেটে মটর গাছ পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত কত, 1:1। তাহলে এখানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে কি দেওয়া আছে দেখো, বলেছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, তারপরে ক্যাপিটাল সি, তারপরে ক্যাপিটাল ডি স্মল ডি, জিনোটাইপ যুক্ত জীবের দেহে কত প্রকারের গ্যামেট সৃষ্টি হতে পারে। এখানে আমাদের যে হেটেরো হচ্ছে জাইগোট কন্ডিশন দেখতে হয়, সেটা কোথায় আছে দেখো, স্মল বি মানে ক্যাপিটাল বি স্মল বি তে আছে, আর ক্যাপিটাল ডি স্মল ডি তে আছে। তাহলে এখানে দু প্রকারের আছে। তাহলে আমাদের সিম্পল সূত্রে ফেলে দেবো। আমাদের সূত্র কি ছিল, আমাদের 2 টু দি পাওয়ার হচ্ছে n। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু দুটো আছে, তাহলে n এর জায়গায় আমরা 2 বসাতে পারি। তাহলে 2 এর যদি 2 করা হয়, মানে 2 এর স্কয়ারে যদি, মানে 2 এর যদি স্কয়ার করা হয়, তাহলে অ্যাকচুয়ালি কি হয়, 2 এর স্কয়ার করলে 4 আসে, তাই তো? তাহলে 2 এর স্কয়ার করলে অ্যাকচুয়ালি কত আসে, 4 আসে। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি যে হচ্ছে, মানে এটা যদি আমাদের হচ্ছে গ্যামেট হয়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে জিনোটাইপ যুক্ত জীবের যে হচ্ছে উৎপত্তি হবে, সেক্ষেত্রে কত ধরনের গ্যামেট সৃষ্টি হবে, সেক্ষেত্রে 4 প্রকারের আমাদের গ্যামেট সৃষ্টি হবে। বোঝা গেল? চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, বলেছে স্ত্রী পাখির হেটেরোগ্যামেটিক সেক্স হলো। তো স্ত্রী পাখিদের ক্ষেত্রে যে হেটেরোগ্যামেটিক সেক্স দেখা যায়, সেটা অ্যাকচুয়ালি কি, ZW প্রকৃতির। বোঝা গেল? তারপর চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, বলেছে জীবন উৎপত্তির কেমোজনি মতবাদ প্রকাশ করেন। কারা হচ্ছে জীবন উৎপত্তির কেমোজনি মতবাদ প্রকাশ করেন? তো এটা বেসিক্যালি আমাদের অপশন বি, ওপারিন ও হচ্ছে হ্যালডেন হচ্ছে মানে প্রকাশ করেন। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন চলে আসি, বলেছে হচ্ছে মিলার উডের পরীক্ষায় CH4, H2 এবং NH3 মানে কি, মিথেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়ার অনুপাত ছিল কত অনুপাতে নিয়েছিল? বেসিক্যালি হচ্ছে 2:1:2, মানে হচ্ছে অপশন বি যেটা, এটাই হচ্ছে কারেক্ট। তাহলে 2:1:2 অনুপাতে হচ্ছে এখানে এই তিনটে গ্যাসকে তারা নিয়ে হচ্ছে মিলার এবং উডে তারা তাদের পরীক্ষা করেছিল। বোঝা গেল? চলে আসো নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে দেখো, বলেছে রোমন্থক ঘোড়া। রোমন্থক ঘোড়া হচ্ছে কাকে বলে? তো রোমন্থক ঘোড়া বেসিক্যালি আমাদের যতগুলো হচ্ছে ঘোড়ার হচ্ছে প্রজাতি ছিল, মানে অ্যাকচুয়ালি পূর্বপুরুষ ছিল, তাদের মধ্যে বেসিক্যালি আমাদের মেরি চিপ্পাসকে বলা হয়েছিল রোমন্থক ঘোড়া। ঠিক আছে, এখানে তোমাদের জন্য আমি একটা কোয়েশ্চেন রাখছি, সেটা হচ্ছে উষাকালের ঘোড়া হচ্ছে কোন ঘোড়ার প্রজাতিকে বা কোন হচ্ছে পূর্বপুরুষকে বলা হয়? তো সেটা যদি তোমরা জানো, তাহলে অবশ্যই সেটা হচ্ছে কমেন্ট করে আমাকে জানো। ওকে, নাও চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, বলেছে N2 চক্রের নাইট্রিফিকেশনের ধাপটি শনাক্তকরণকারী বৈশিষ্ট্য হলো। তো N2 চক্রের যে নাইট্রিফিকেশন হয়, তার মধ্যে শনাক্তকরণকারী বৈশিষ্ট্য, তার মধ্যে শনাক্ত করা যায় এরকম একটি বৈশিষ্ট্য হচ্ছে বের করতে বলেছে। কি হতে পারে আমাদের N2 চক্রের নাইট্রিফিকেশনের ধাপটি শনাক্তকারী? তাহলে নাইট্রিফিকেশন চক্রের ক্ষেত্রে কি হয়
দেখো নাইট্রিফিকেশন বলেছে, তাহলে শেষে কি নাইট্রোজেন উৎপন্ন হবে, তাই তো? তাহলে দেখো এখানে আমরা অপশনগুলো একটু দেখে নিই। বলেছে মৃত জীবদেহের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হয়, তাহলে এখানে অ্যামোনিয়া উৎপন্ন হয়, এটা হবে না। নাইট্রেট থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় বা গঠন হয়, এটাও হবে না। তারপরে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট উৎপন্ন হয়, তাহলে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট আর পরে নাইট্রেট, তাহলে এটাও কিন্তু হচ্ছে হবে না। অ্যামোনিয়া থেকে নাইট্রাইট আর নাইট্রেট, আচ্ছা সরি, এটা হচ্ছে হবে, কারণ আমাদের প্রথমে দেখো নাইট্রাইট এবং তারপরে নাইট্রেট লবণ যেটা উৎপন্ন হয় সেগুলো কিন্তু এখানে অ্যামোনিয়া থেকে উৎপন্ন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কি, এখানে আমরা বলতে পারি অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে আমরা ডিটাও একবার দেখতে পারি। এখানে কি বলেছে নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন, মানে নাইট্রোজেন গ্যাস হিসেবে উৎপন্ন হয়, তাহলে নাইট্রেট থেকে নাইট্রোজেন গ্যাস যদি উৎপন্ন হয় সেটা অ্যাকচুয়ালি কখন হয়, সেটা আমাদের ডিনাইট্রিফিকেশনে দেখা যায়, বাট নাইট্রিফিকেশনে নয়, তাহলে সেক্ষেত্রে নাইট্রিফিকেশনের জন্য আমাদের অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। বলেছে ফ্রিজোফ্রেনিয়া, ঠিক আছে, এইখানে এই রোগটা মনে রাখবে, এটা ক ইউজ করা হয় বাট অ্যাকচুয়ালি উচ্চারণ করা হয় ফ্রিজো। তো ফ্রিজোফ্রেনিয়া রোগে ব্যবহৃত উপকারটি হলো, তো বেসিক্যালি এখানে ফ্রিজোফ্রেনিয়া যে রোগ সেখানে উপকার যেটা ব্যবহার করা হয় সেটা অ্যাকচুয়ালি পাওয়া যায় আমাদের ধুতুরা গাছ থেকে। তো ধুতুরা গাছ থেকে আমাদের কোন উপকার পাওয়া যায়, বেসিক্যালি রেসারপিন, তাহলে এখানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। রয়েছে কোন গ্রিনহাউস গ্যাস মাটির অম্লত্ব বাড়ায়, তো এখানে দেখো হচ্ছে আমাদের NO2 হচ্ছে সঠিক উত্তর হবে। কেন? কারণ NO2 বেসিক্যালি বৃষ্টির জলের সাথে যুক্ত হয়ে আমাদের নাইট্রিক অ্যাসিড এবং হচ্ছে নাইট্রাস অ্যাসিড, দু ধরনের অ্যাসিড উৎপন্ন করে, যেটা মাটিতে পড়ার ফলে মাটির কি হয়, অম্লত্ব বৃদ্ধি পায়। ওকে, তো সেই কারণে এখানে আমাদের হচ্ছে কোন গ্রিনহাউস গ্যাস হচ্ছে মাটির অম্লত্ব বৃদ্ধি করে, N2O। ঠিক আছে, সরি এখানে NO2 বলেছিলাম, এটা হচ্ছে N2O। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। বলেছে নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্ন নির্দেশ অনুসারে হচ্ছে লেখো। তো এখানে যা বলা হয়েছে যে 21টি, যেখানে হচ্ছে তোমাকে যেখানে তোমাকে 5টি লিখতে বলেছে সেখানে 5টি লিখতে হবে, যেখানে 6টি সেখানে 6টি। ঠিক আছে, তবে আমি তোমাদের যেটা বলেছিলাম যে 5টি লিখতে বললেও তুমি যদি 6টি কোয়েশ্চেনের অ্যান্সার পারো তাহলে কিন্তু 6টি অ্যান্সার করবে। বোঝা গেল? কারণ এটা তোমাদের থেকে কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। যদি বাই চান্স হচ্ছে যে 5টা তুমি অ্যান্সার করছো, তার মধ্যে যদি একটা তো ভুল হয়, তাহলে সেই 6 নম্বর যেটা লিখেছো সেটা যদি ঠিক হয়, তাহলে সেখানে যেটা ভুল করেছো সেটার নাম্বার না ধরে যেটা ঠিক করেছো সেই 5টাকে নিয়ে তোমাকে হচ্ছে 5 মার্কস দেবে। বোঝা গেল? তাহলে এখানে হচ্ছে এইগুলো অ্যান্সার করবে সবকটাই। কি বলেছে দেখো, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা, মানুষের সুষুম্না স্নায়ু কতগুলো, বেসিক্যালি এটা হচ্ছে আমাদের 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ু হচ্ছে হয়। বোঝা গেল? তারপর হচ্ছে ক্রোমোজোমের ক্রোম্যাটিড দুটি ড্যাশ অংশে যুক্ত থাকে, তো ক্রোমোজোমের ক্রোম্যাটিড দুটি সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত থাকে। বোঝা গেল? তাহলে এটা কি থাকে, সেন্ট্রোমিয়ার অংশ হচ্ছে দুটো যে ক্রোম্যাটিড বাহু থাকে, ঠিক আছে, একদম সেন্টার থেকে এপারে একটা, তারপরে এপারে একটা, ঠিক আছে, তারপরে আবার নিচে এখান থেকে হচ্ছে এপারে একটা, এবং তারপরে হচ্ছে এপারে একটা বাহু থাকে। তো এই যে বাহু এখানে যেখানে যুক্ত থাকে এটাকে আমরা কি বলি, সেন্ট্রোমিয়ার। ওকে, তারপরে দেখো কি বলেছে, বলেছে একই জিনের বিভিন্ন রূপভেদকে ড্যাশ বলে, তো একই জিনের বিভিন্ন রূপভেদকে বলা হয় অ্যালিল। ঠিক আছে, তারপরে ডালটনিজম, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ডালটনিজম হতো, এটা একসাথে যুক্ত হয়ে গেছে। তো ডালটনিজম শব্দটি ড্যাশ রোগের বার্তা দেয়, তো এই কোয়েশ্চেনটা আমরা আগের পেজেও পেয়েছিলাম, যেটা হচ্ছে মোটামুটি বলতে পারি একটা ভাইটাল কোয়েশ্চেন। ঠিক আছে, মাঝে মাঝে দেয়, সবসময় সাধারণত দেয় না। তো এটা হচ্ছে কোন রোগের সাথে সম্পর্কিত, এটা বেসিক্যালি আমাদের হচ্ছে বর্ণান্ধতা যে রোগ আছে সেই রোগের কিন্তু বার্তা দেয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লাল সবুজ বর্ণান্ধতা লিখতে পারি। কেন হচ্ছে, দেখো বেসিক্যালি ডাল্টনিজম, বেসিক্যালি জন ডাল্টন যে একজন সায়েন্টিস্ট ছিল, তার বেসিক্যালি এই রোগটা হচ্ছে ছিল লাল সবুজ বর্ণান্ধতা। তো সেই কারণে বেসিক্যালি এই রোগটার অপর একটি নাম বলতে পারো তোমরা এক প্রকার ভাবে, যে ডাল্টনিজম বলা হয়। ঠিক আছে, তাহলে ডাল্টনিজম বেসিক্যালি কোন রোগের বার্তা দেয় বা কোন রোগের সাথে সম্পর্কিত এই নামটি, এটা বেসিক্যালি আমাদের বর্ণান্ধতা রোগের সাথে সম্পর্কিত, বা আরো এক্স্যাক্টলি যদি বলতে পারি তাহলে কি বলা যেতে পারে, যে লাল সবুজ বর্ণান্ধতার সাথে সম্পর্কিত। বোঝা গেল? চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে ডারউইন ড্যাশকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছিল, তো ডারউইন বেসিক্যালি প্রকরণ, মানে কোনো জীবের মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্য হঠাৎ করে জেগে ওঠা, কি এটা হচ্ছে প্রকরণ বলা হয়। তো এই প্রকরণকে ডারউইন বলেছিল কি, এটা প্রকৃতির খেলা। বোঝা গেল? তো এটাকেই তিনি হচ্ছে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করে গিয়েছিল। ওকে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। রয়েছে ধান খেতে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাস হলো, তো বেসিক্যালি ধান খেতে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। ঠিক আছে, আর মিথেনের তার সাথে সংকেত মনে রাখো CH4। বোঝা গেল? চলো এবার চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। বলেছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যে নিরূপণ করো, নিচের যে বাক্যগুলো আছে তার মধ্যে সত্য মিথ্যে নিরূপণ করতে হবে। বলেছে যৌন জননের একক রেণু, তো যৌন জননের একক হচ্ছে রেণু। তো যৌন জননের একক বেসিক্যালি কিন্তু রেণু নয়, কারণ আমরা বলেছিলাম যে যৌন জননের একক কি, গ্যামেট, কারণ গ্যামেট উৎপাদন হয়, তারপরে সেখানে দুটো পৃথক পৃথক গ্যামেট হচ্ছে মিলিত হয়, হয়ে সেখান থেকে জাইগোট উৎপন্ন হয়। কিন্তু রেণু বেসিক্যালি কার একক, রেণু বেসিক্যালি আমাদের যৌন নয় অযৌন জননের হচ্ছে একক। বোঝা গেল? তো এটা খেয়াল রাখতে হবে। এবার চলে আসো, কি বলেছে দেখো, বলেছে পায়রার প্রতি ডানায় রেমিজেসের হচ্ছে সংখ্যা 12টি করে, তো পায়রার প্রতি ডানায় রেমিজেসের সংখ্যা কতটি থাকে, 12টি থাকে না, এখানে বেসিক্যালি 23টি থাকে। ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে রেমিজেস, আর রেক্টিজেস থাকে আমাদের 12টি। বোঝা গেল?
চলো চলে আসি আমরা নেক্সট কোশ্চেন, বলেছে নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোমের প্রকৃতি হলো ডিপ্লয়েড। তো নির্ণীত নিউক্লিয়াস সেক্ষেত্রে আমাদের ক্রোমোজোম ডিপ্লয়েড থেকে, কিন্তু যদি এখানে বলতো শস্য নিউক্লিয়াস তখন কিন্তু এটা 3n হয়ে যেত, তখন এটা হতো ট্রিপ্লয়েড। বাট নির্ণীত নিউক্লিয়াস বলেছে তার মানে এখনো এটা হচ্ছে ফিউজ হয়নি, বোঝা গেল, মানে এখানে এখনো হচ্ছে পুং নিউক্লিয়াস যেটা আছে, ঠিক আছে, তার সাথে ফিউজ হয়নি, যে কারণে এটা এখনো ডিপ্লয়েড থাকে, সেই জন্য এটা কি হবে, সত্য। ওকে, নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোমের প্রকৃতি কেমন হবে, ডিপ্লয়েড, এটা সত্য। নেক্সট কোয়েশ্চেন চলে আসে, বলেছে আদিম পৃথিবী ছিল জারণধর্মী। তো আদিম পৃথিবী কেমন ছিল, জারণধর্মী ছিল, এটা হচ্ছে কি মিথ্যা, কারণ আদিম পৃথিবী ছিল বিজারণধর্মী। বোঝা গেল? তো দেখো এই কোশ্চেনে কি বলেছে, যে জলের বিওডি যদি বৃদ্ধি পায় তাহলে জলকে বেশি দূষিত ধরা হয়, ঠিক আছে। তো যেক্ষেত্রে আমরা দেখো বলেছিলাম যে জলের বিওডি সাধারণত কত, 4 থেকে 6 ppm, যদি এর থেকে বেশি হয়ে যায় 8 9, তাহলে কিন্তু বেসিক্যালি সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের দূষিত জল বলে ধরা হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, বলেছে গ্রিন মাফলার শব্দ দূষণের সঙ্গে সম্পর্কিত। তাহলে গ্রিন মাফলার বেসিক্যালি কি, গ্রিন মাফলার বেসিক্যালি আমাদের হচ্ছে, আমরা আগেও ডিসকাস করেছিলাম একটা পেজে, আমরা এটা পেয়েছিলাম, যে এটা হচ্ছে দেখো যেসব জায়গায় হচ্ছে যানবাহন প্রচুর চলে বা বড় বড় রাস্তায় যেখানে প্রচুর হচ্ছে জ্যাম হয়, সেই সব জায়গায় যানবাহন যখন প্রচুর হর্ন দেয় তার ফলে হচ্ছে তার যে শব্দ, তার ফলে সে শব্দ দূষণ ঘটে, এবং সেই শব্দ দূষণকে প্রতিহত করার জন্য বা বলতে পারো এক প্রকার ভাবে প্রতিরোধ করার জন্য, যাতে আশেপাশের পরিবেশে সেই শব্দের জন্য দূষণ না ঘটে, ঠিক আছে, বা স্কুল কলেজের আশেপাশে যেখানে হচ্ছে রোড আছে সেই সব জায়গায় যাতে মানে এইসব হর্নের জন্য যাতে হচ্ছে শব্দ দূষণ না সৃষ্টি হয়, তার জন্য কি করে রাস্তার দুপাশে গাছ লাগানো হয়। এবং এটা যেহেতু হচ্ছে মাফলারের মতো কাজ করে, যেমন আমাদের শীতকালে কি হয়, বেসিক্যালি হচ্ছে মাফলার দিয়ে আমরা আমাদের কান বা এইসব অঙ্গকে ঢাকি, তাই তো, তার ফলে শীতটা কি আমাদের অঙ্গে বেসিক্যালি হচ্ছে অতটা এফেক্ট করতে পারে না। তো এখানে এই শব্দ দূষণের হাত থেকে হচ্ছে পরিবেশকে রক্ষা করার জন্য কি করা হয়, রাস্তার দুপাশে এইভাবে গাছ লাগিয়ে দেওয়া হয়, তো এটাকেই বলা হয় গ্রিন মাফলার। ওকে, তাহলে এখানে কি বলতে পারি, গ্রিন মাফলার বলে হচ্ছে শব্দ দূষণের সাথে সম্পর্কযুক্ত, তাহলে এটা কি সত্য। বোঝা গেল? চলে আসো নেক্সট কোয়েশ্চেন, বলেছে অগ্রস্ত প্রকটতা। অগ্রস্ত প্রকটতা বেসিক্যালি কি, অগ্রস্ত প্রকটতা দেখা যায় হচ্ছে একটি হরমোনের জন্য, সেটা কি হবে, সেটা হবে আমাদের অক্সিন, একদম লাস্টে আছে, ওকে, জি। তারপরে রয়েছে সংকর জীব। সংকর জীব কি হবে, সংকর জীব বেসিক্যালি আমাদের কোথায় দেখা যায়, রুই মাছ, স্নায়ু সন্ধি, বহিরাগত প্রজাতি, হেটেরোজাইগাস, ব্যাং, রেড পান্ডা। তো এখানে সংকর জীব হবে আমাদের হেটেরোজাইগাস, ঠিক আছে, যেখানে দু ধরনের হচ্ছে প্রকৃতি দেখা যায়, তো এটাকে বলা হয় কি হেটেরোজাইগাস, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, রেড গ্রন্থি। তো বেসিক্যালি রেড গ্রন্থি কোথায় থাকে, এটা বেসিক্যালি আমাদের রুই মাছে থাকে, ঠিক আছে, রেড গ্রন্থি হচ্ছে কোথায় থাকে, রুই মাছে। এবং রুই মাছের কোন প্রকোষ্ঠে থাকে, দুটো প্রকোষ্ঠ বলেছিলাম, তার মধ্যে অগ্র প্রকোষ্ঠে থাকে রেড গ্রন্থি। ওকে, তারপরে বলেছে দেখো অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন বেসিক্যালি কি, অ্যাসিটাইল কোলিন হচ্ছে আমাদের স্নায়ু সন্নিধিতে হচ্ছে থাকে, ঠিক আছে, মানে যেখানে হচ্ছে স্নায়ু দুটো হচ্ছে যুক্ত হয়, ঠিক সেই জায়গাতে থাকে কি অ্যাসিটাইল কোলিন। এটা এক ধরনের কি রাসায়নিক পদার্থ, যেটা হচ্ছে স্নায়ুর হচ্ছে যে সংকেত সেটা হচ্ছে বহন করে। বোঝা গেল? তারপরে চলে আসো পার্থেনিয়াম। পার্থেনিয়ামটা কি, এটা আমরা পড়েছিলাম, পার্থেনিয়াম, ল্যান্টানা, ক্যামেরা, এগুলো কি সব হচ্ছে বহিরাগত প্রজাতি। তো এক্ষেত্রে কি হবে, এটা আমাদের বহিরাগত প্রজাতির সাথে ম্যাচ করবে। তারপরে আসছে নিকটিটেটিং পর্দা। এটা কোথায় থাকে, এটা বেসিক্যালি আমাদের ব্যাঙের মধ্যে দেখা যায়, ব্যাঙের চোখে নিকটিটেটিং পর্দা, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের নিচে অ্যান্সার করে দেওয়া আছে, তোমরা চাইলে এটার সাথেও মিলিয়ে নিতে পারো। ওকে, নাও চলে এসে আমরা নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। কোন হরমোন নিউরোট্রান্সমিটার রূপে কাজ করে। তো এখানে আমাদের অ্যাড্রিনালিন দেওয়া আছে, ঠিক আছে, অ্যাড্রিনালিন, নরো অ্যাড্রিনালিন, এছাড়া আমরা বলতে পারি হচ্ছে অক্সিটোসিন, এই হরমোনগুলো নিউরোট্রান্সমিটার রূপে হচ্ছে কাজ করে, ঠিক আছে। কিন্তু যদি বলে কোন রাসায়নিক নিউরোট্রান্সমিটার রূপে কাজ করে, তাহলে কিন্তু তখন হবে অ্যাসিটাইল কোলিন। তো এখানে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। এখানে তুমি হরমোন পড়ছো, তার মানে এই নয় যে রাসায়নিক পদার্থ কোনটা সেটা তুমি জানবে না, তো এক্ষেত্রে সবগুলোই তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে কোন হরমোন নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, এখানে আমরা তিনটে হরমোনের নাম বললাম, তিনটেই চাইলে তোমরা তোমাদের বইতে হচ্ছে পাশে নোট রাখতে পারো। অ্যাড্রিনালিন, নরো অ্যাড্রিনালিন, তার সাথে হচ্ছে আমাদের কি অক্সিটোসিন। বোঝা গেল? চলো চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে ইউক্যারিওটিক ক্রোমোসোমে উপস্থিত আম্লিক প্রোটিনের নাম লেখো। তাহলে ইউক্যারিওটিক কোষে পাওয়া যায় এরকম একটা আম্লিক প্রোটিন কি, বেসিক্যালি আমাদের এক ধরনের উৎসেচক, যেটাকে আমরা বলতে পারি ডিএনএ পলিমারেজ। তো এটা বেসিক্যালি কি এক ধরনের নন হিস্টোন প্রোটিন, ঠিক আছে। তো এক্ষেত্রে বেসিক্যালি কি হয়, এটা হচ্ছে এক ধরনের ডিএনএ পলিমারেজ হচ্ছে এক ধরনের আম্লিক প্রোটিন, ঠিক আছে, তার উদাহরণ। তারপরে কি বলেছে দেখো, বলেছে কোন নিউরোগ্লিয়া মেডুলারি আবরণ গঠনে সাহায্য করে। তো বেসিক্যালি আমাদের অলিগোডেন্ড্রোসাইট, ঠিক আছে, অলিগোডেন্ড্রোসাইট বেসিক্যালি আমাদের মেডুলারি আবরণ গঠনে হচ্ছে সাহায্য করে। তারপর হচ্ছে ভারতের কোথায় এশিয়াটিক সিংহ, মানে এশিয়ার সিংহ যেটা, সেটা হচ্ছে কোথায় ভারতে দেখা যায়। এটা একমাত্র আমাদের গির ন্যাশনাল পার্কে, সেখানেই দেখা যায়, যেটা গুজরাটের গির অরণ্য নামে আমরা পড়েছি আগে। তো সেখানেই বেসিক্যালি আমাদের ভারতের যে এশিয়াটিক সিংহ সেটা হচ্ছে দেখা যায়। তারপরে বলছে দেখো পায়রার চোখের কোন উপাদানটি তীক্ষ্ণ দৃষ্টিশক্তির জন্য দায়ী। তো এটা একদম আমরা ফার্স্ট সেকেন্ড কয়েকটা পেজের মধ্যে পেয়েছিলাম, একদম প্রথমে যখন আমরা সলভ করেছিলাম। তো এটা আমাদের হবে কি পেকটিন। তো বেসিক্যালি পায়রার চোখে হচ্ছে পেকটিন নামক একটি উপাদান থাকে, যার ফলে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি হয়, যার ফলে অনেক নিচের বস্তুও কিন্তু পরিষ্কারভাবে পায়রা দেখতে পায়। বোঝা গেল?
তারপরে চলে আসুন নেক্সট কোয়েশ্চেন, বলেছে বিসর্জি শব্দটি বেছে লেখো। কি আছে বিসর্জি শব্দটি, বেসিক্যালি আমাদের কি কি দিয়েছে একটু দেখে নিই। অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ব্ল্যাক ফুট ডিজিজ আর ফুসফুসের ক্যান্সার। তো দেখো অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ঠিক আছে, অ্যাজমা, ব্রঙ্কাইটিস আর ফুসফুসের ক্যান্সার প্রত্যেকটি বায়ু দূষণের কারণে ঘটে, কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ বেসিক্যালি আমাদের জল দূষণের কারণে ঘটে, বোঝা গেল? সেই জন্য এটা কি হবে, বিসদৃশ শব্দ। ওকে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন, বলেছে ক্রায়ো সংরক্ষণের তরল মাধ্যমটি কি? তো ক্রায়ো সংরক্ষণের তরল মাধ্যম কি? তরল মাধ্যম বেসিক্যালি নাইট্রোজেন। তো বেসিক্যালি ক্রায়ো সংরক্ষণের তরল মাধ্যমটি কি হবে? তরল নাইট্রোজেন, ঠিক আছে, যেটার উষ্ণতা থাকে -196 ডিগ্রি সেলসিয়াস। ওকে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন, বলেছে জেএফএম কোন সংরক্ষণের সাথে যুক্ত? তো জেএফএম বেসিক্যালি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলা হয়, এটা বেসিক্যালি শাল গাছ সংরক্ষণের সাথে যুক্ত। ওকে, তাহলে সংরক্ষণের সাথে কি যুক্ত? এখানে বেসিক্যালি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে জেএফএম, যেটাকে বলা হয় এটা বেসিক্যালি শাল গাছ সংরক্ষণের সাথে যুক্ত, ঠিক আছে। এবং এটা যদি বলা হয় কোন অরণ্যে প্রথম হয়েছিল, কোথাকার কোন অরণ্যে, তাহলে এটা অবশ্যই পশ্চিমবঙ্গের আরাবাড়ি অরণ্যে প্রথম কিন্তু জেএফএম যে প্রকল্প সেটা শুরু হয়েছিল, এবং এটা শাল গাছ সংরক্ষণকে দিয়েই শুরু হয়েছিল, বোঝা গেল? তবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, এটা কিন্তু শুধু যে শাল গাছের জন্য হয় তা না, যে লোকাল পরিবেশে বেসিক্যালি জেএফএম তৈরি করা হয়, মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ফরেস্টের সাথে হচ্ছে যে আশেপাশে যে লোকজন থাকে এখানে, যারা হচ্ছে ওখানকার স্থানীয় বাসিন্দা, তাদের সাথে যুক্ত হয়ে ওখানকার যে গাছপালা আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা, বোঝা গেল? তো এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করে, তো এটাকেই বলা হয় জেএফএম। তো এটা হচ্ছে শাল গাছের অন্য যে কোনো গাছ হতে পারে, কিন্তু জেএফএম এর জন্য হচ্ছে যেটা ফার্স্ট করা হয়েছিল সেটা হচ্ছে শাল গাছ। সেই জন্য বেসিক্যালি জেএফএম কোন সংরক্ষণের সাথে যুক্ত? এটা বেসিক্যালি শাল গাছ সংরক্ষণের সাথে যুক্ত, এটা একটা অ্যান্সার, বোঝা গেল? তো এগুলো হচ্ছে খেয়াল রেখো, প্রত্যেকটা অ্যান্সার আমরা কম বেশি ডিসকাস করলাম তোমাদের সাথে, আশা করি বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। তো স্টুডেন্ট, যদি এরপরও তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করছো। এছাড়াও হচ্ছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা অলরেডি হচ্ছে এই ক্লাসগুলো করছো লাইফ সায়েন্সের, যারা অলরেডি এখনো হচ্ছে ক্লাস করছো বাট হচ্ছে বন্ধুদের সাথে এখনো শেয়ার করছো না, তো তাদের জন্য বলি তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। কারণ দেখো মাধ্যমিক কিন্তু তোমাদের জন্য বা তোমাদের ফ্রেন্ডদের জন্য প্রত্যেকের জন্যই কিন্তু লাইফে একবার, তাই প্রিপারেশন যাতে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন হয় এবং খুব ভালো করে যাতে হয়, সেই কারণে কিন্তু হচ্ছে খুব ভালো করে প্রিপারেশন নেওয়া দরকার। তাই প্রত্যেকের সাথে এই ধরনের পেজগুলো হচ্ছে তোমরা শেয়ার করতে পারো যারা হচ্ছে এই বছর এক্সাম দেবে, ঠিক আছে। তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, অল দ্য বেস্ট।